এখন চাকমারা আবার অন্য অন্য যে 12টা উপজাতি আছে তাদের উপরে ডমিনেট করে এবং যত বিদেশি সাহায্য সহযোগিতা তারা এই যে ওখানে আর্মি অপারেশন করে এবং তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয় সেই জন্য তারা এই বেনিফিটে পুরোটা নেয়। প্রথমে এই মুক্তিযোদ্ধার সনদপত্র বিক্রি শুরু করেছে, ওই চেহারা 71 সালের পর এখনো দেখা যাচ্ছে এই মুক্তিযোদ্ধা। তাইলে এই যে মুক্তিযোদ্ধাদের যে এই বেনিফিট দেওয়া হলো, এইটা বাংলাদেশের কয়জন মুক্তিযোদ্ধা পছন্দ করে? আই ডোন্ট নো। এই যে একটা জালিয়াতি সৃষ্টি হয়েছে, এই যে একজন মুক্তিযোদ্ধা মন্ত্রী আছে যার বিরুদ্ধে আপনি হুমায়ুন আহমেদের একটা বইয়ের ভিতরে লেখা লেখা ছিল কি অপকর্ম করছে, এইরকম অনৈতিক লোক দিয়ে একটা মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা মন্ত্রী বেনেছে। এখন এটা বেচা কেনা হচ্ছে, অরিজিনাল মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়া হচ্ছে, আর যারা ম্যানেজ করতে পারছে তারা মুক্তিযোদ্ধা। এর ভিতরে পেপার পত্রিকায় বের হয়েছে অনেক শিশু মুক্তিযোদ্ধা। আমি যেভাবে ব্যাপারটাকে দেখি, আমি যেভাবে পাবলিক পারসেপশনটাকে ভিউ করি এবং যে সমস্ত ফিডব্যাক আমি পাই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, আমি সেই জিনিসটা আমি তুলে ধরতে চাই। হ্যাঁ, স্যার যেমন করে বললেন যে মুক্তিযোদ্ধাদের চাকরি হওয়ার পর যদি কিছু বাকি থাকে বাকি সবাই পাবে, এই দেশের মালিক মুক্তিযোদ্ধা যারা করেছে তারা, এইগুলোর সাথে আমি একমত হতে পারি না। এই কারণেই পারি না যে আমরা যদি সংবিধানটা দেখি, আগে দেখি সংবিধানে কি লেখা আছে। সংবিধানে প্রিয়াম্বলে লেখা আছে যে যেখানে যে বাংলাদেশ নামে যে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। স্বাধীনতা যুদ্ধের একটা বড় অবজেক্টিভ ছিল বৈষম্যহীন সমাজ গঠন, কারণ পাকিস্তানিরা আমাদের বৈষম্য করেছে। হ্যাঁ, তো সেইখানে এখন আরেকটা আর্টিকেল পড়ি, ওইটা প্রিয়াম্বল পড়লাম, প্রিয়াম্বল একটা অংশ পড়লাম, 29 নম্বর আর্টিকেল, যেখানে বলা হয়েছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। সেখানে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকদের জন্য সুযোগের সমতা থাকবে। সুযোগের সমতা অর্থাৎ মূল স্বাধীনতার যে স্পিরিট ছিল সেইটা এইখানে ইনসার্ট করা হয়েছে। তো এখানে কোটাটা কেন দরকার? কোটাটা দরকার হলো একটা অনগ্রসর গ্রুপ, কোন রাষ্ট্রে যদি অনগ্রসর কেউ থাকে তাদেরকে টাইম বিং একটা কোটা দেওয়া হয়। যেমন হিল ট্রাক্সে কোটা আছে, সেখানে চাকমারাই ওদের 80% এনজয় করে। এখন চাকমারা আবার অন্য অন্য যে 12টা উপজাতি আছে তাদের উপরে ডমিনেট করে এবং যত বিদেশি সাহায্য সহযোগিতা তারা এই যে ওখানে আর্মি অপারেশন করে এবং তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয় সেই জন্য তারা এই বেনিফিটে পুরোটা নেয়। সো আমি ওই লন্ডনে থাকতে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত সাহেবের সাথে দেখা হয়েছিল ওখানে, অনেকক্ষণ গল্প করার সুযোগ হয়েছে। তখন তিনি বলতেছিলেন যে এই যে ফ্রিডম ফাইটার যে একটা সার্টিফিকেট দেওয়া শুরু হলো এবং এই ফ্রিডম ফাইটারকে যে একটা বেনিফিট দেওয়া হলো, এটা একটা একসময় বড় একটা বিস্ফোরক হিসেবে বাংলাদেশে আবির্ভূত হবে। বিকজ এই ডেফিনেশনটি ঠিক নাই, যে মুক্তিযুদ্ধের ডেফিনেশনটা হলো যে নোটেড রাজাকার ব্যতীত বাকি সবাই ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি মুক্তিযুদ্ধের জন্য কন্ট্রিবিউট করেছে। যেমন আমার ফ্যামিলি যে 200 হিন্দুদেরকে প্রোটেক্ট করেছে, বাড়িতে আশ্রয় দিয়ে। আমার বাবাকে ধরে নিয়ে গেছিল আর্মি, 4 দিন পরে সে মুক্তি পেয়েছে, আমরা ধরে নিয়েছি যে সে মারাও যেতে পারে। তো তারা তো সেই সময় বুঝে নাই যে এই মুক্তিযোদ্ধার কমান্ডারকে 2 টাকা দিলে অথবা সেইখানে দিতে পারে কোনো বেনিফিট পাওয়া যাবে। তো এই বরিশালের একজন নেতা আমাদের প্রাইভেট নলেজের মাধ্যমে আমরা জানি যে সেই প্রথমে এই মুক্তিযোদ্ধার সনদপত্র বিক্রি শুরু করেছে, ওই চেহারা 71 সালের পর এখনো দেখা যাচ্ছে এই মুক্তিযোদ্ধা। তাইলে এই যে মুক্তিযোদ্ধাদের যে এই বেনিফিট দেওয়া হলো, এইটা বাংলাদেশের কয়জন মুক্তিযোদ্ধা পছন্দ করে? আই ডোন্ট নো। অনেক মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের কাছে আমরা শুনেছি যে আমরা তো এই ভাতা খাওয়ার জন্য মুক্তিযোদ্ধা করিনি, আমরা মুক্তিযোদ্ধা করেছি দেশকে স্বাধীন করার জন্য, বৈষম্যহীন দেশ করার জন্য, সুশাসন ন্যায্যতা থাকবে সেখানে, যেখানে গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে, সেই জন্য করেছি। তো এখন 20,000 টাকা দেয়, 25,000। আমার শ্বশুর ফ্যামিলি অবশ্য মুক্তিযোদ্ধা, তারা ভাতা টাতা পায়,
তো পাক সেটা। তো এখন এই ভাতা দেওয়ার ক্ষেত্রে যে মুক্তিযোদ্ধা নিয়ে, যেখানে অনেক গ্যালান্টারি অ্যাওয়ার্ড হোল্ডার মুক্তিযোদ্ধারা বলছে যে বাংলাদেশের অরিজিনাল মুক্তিযোদ্ধার সংখ্যা 80,000 প্লাস মাইনাস হবে, সেইখানে কি করে 2.5 লাখ মুক্তিযুদ্ধ হলো, যেটা আপনি বললেন। তো এই যে স্যার একটা কথা বললেন, স্যারের কথা বলার সময় অবশ্য বা অনেক কথা চলে আসে, উনি হয়তো আমি যেটা যতটুকু বুঝি সেটা মিনও করে না, মিন করে না। কি করো, যারা এই কোঠার বিরুদ্ধে কথা বলবে তাদের কোনো না কোনো ভাবে রাজাকার সম্পৃক্ততা রয়েছে। আই ক্যানট এগ্রি উইথ দিস, এইটার সাথে আমি এগ্রি হতে পারি। তো এখন হাইকোর্টে যে এই পুনর্বহাল করলো, আগে আসে আন্দোলনটা আসে, আন্দোলন যে করলো সেই আন্দোলনটা কারা করেছে? এই দেশের ছেলেমেয়েরাই করেছে, সেই আন্দোলনে ঝড় তুলেছিল। তো এইটা ইউনিভার্সিটি ছেলেমেয়েদেরকে বুঝানো গেল না কেন যে এইটা দিস ইজ দ্য নেসেসিটি ফর দ্য নেশন, এটা তাদেরকে সম্মান করতে হবে। এখন সম্মানটা তো কেড়ে নেওয়া যায় না, সম্মানটা তো একটা ব্যবস্থা, এবং এটা আসতে হবে, কনভিন্সড হতে হবে এদেশের নাগরিক যে ইয়েস এটা দরকার। তাহলে কোটা সংস্কার আন্দোলনে এদেশে এত নাগরিক সম্পৃক্ত হলো কেন? এবং যা কিছু এই সরকার করে সেইটা কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তারা করতে চায়। যেহেতু জাজমেন্ট হয়ে গেছে, জাজমেন্টের গুণগত মান নিয়ে আলোচনা করা যায়, রিসার্চ করা যায়, মন্তব্য করা যায়, সাবজুডাইজ থাকলে সেটা দিয়ে করা যায় না। তো আমি যতটুকু পেপার পত্রিকার মাধ্যমে দেখলাম যে প্রথম থেকে 8 গ্রেড, মানে 10 থেকে 1 গ্রেড পর্যন্ত বলছে কোটা থাকবে না, তার নিচে যে গ্রেড গুলো আছে আরো, সেই গ্রেডে কোটাটা বহাল থাকবে। এইটা আর্গুমেন্ট করেছে যেটা এইটা তাদের জন্য অবমাননা করে। এই একটা গ্রাউন্ডস আমরা দেখলাম। তো 30%, 2.5 লক্ষ যদি তর্কের খাতিরে ধরে রাখি, বাংলাদেশের টোটাল পরিবার কত আছে? জনসংখ্যা তো কেউ বলে 18 কোটি, কেউ 20 কোটি। তো 2.5 লক্ষ লোকের ছেলে মেয়েরা ডিপেন্ডেন্টস, নাতি পুতি, তারা এই বেনিফিট এনজয় করবে। এটা তো অনেকেই এটা ব্যাখ্যা করতে পারে যে তাহলে কি আপনি এই প্রাপ্যতার জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? আর এই এই 30% কেন হবে? 5% হতে পারতো, 10% হতে পারতো। তো আমি মনে করি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো যে যারা যুদ্ধে পার্টিসিপেট করেছে, ইনক্লুডিং মেজর আক্তার, তারা যে মুক্তিযোদ্ধা, তারা যে সমাজের সূর্য সন্তান, সেই ধারণাটা, এবং তারা স্যাক্রিফাইস করতে জানে, সেই ধারণার সুপ্রতিষ্ঠিত করার জন্য তাদের পক্ষ থেকে বলা উচিত যে এই কোটা তাদের নেওয়া উচিত না, যে এইটা বাংলাদেশ সৃষ্টি হয়েছে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য। আসছে মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা তাদের যোগ্যতা নেই চাকরি পাবে সংবিধানের আর্টিকেল 29 অনুযায়ী, তাদের কেন কোটা লাগবে? এইগুলা, এই যে কোটা সিস্টেমটা অথবা এই যে ডিভিশন, এইটা একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটটা আমি এইভাবে দেখি যে যখন যুদ্ধ করলো, দেখেন পৃথিবীর ইতিহাসে কোথাও কিন্তু এই রক্ষী বাহিনীর মতো কোনো সিস্টেম আপনি খুঁজে পাবেন না। রক্ষী বাহিনী, রেগুলার আর্মির বাইরে রক্ষী বাহিনী কাদেরকে কেন করা হলো, কার বুদ্ধিতে করা হয়েছিল, এটা তো আমরা সবাই জানি। তো রক্ষী বাহিনীদেরকে পরে আর্মিতে বা রিমাস্টার্ড করা হলো। যারা স্বাধীনতা যুদ্ধে পার্টিসিপেট করেছে তাদেরকে হঠাৎ করে 2 বছর এন্টিটেড সিনিয়রিটি দিল। আচ্ছা, হঠাৎ করে কি ছোট ভাই বড় ভাই হইতে পারে? আপনি বলেন, এই বেনিফিটটা কার বুদ্ধিতে দেওয়া হলো? তাদেরকে ফিনান্সিয়াল প্যাকেজ দেওয়া যেত, ইয়েস, ফ্রিডম ফাইটার। তো তাদের আর্মিতে কি হলো? সেই সময় ওই যে মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা, পাকিস্তান ফেরত, ক্যাডেট কলেজ, জামাই গ্রুপ, ভাইয়া গ্রুপ, সন্তান গ্রুপ, অর্থাৎ প্রফেশনালিজমকে ডিস্টার্ব করেছে। প্রফেশনালিজমের ছোট ছোট পকেট সৃষ্টি হয়েছে। আপনি পৃথিবীর কোথাও একটা এই উদাহরণ দেখাতে পারবেন না যে হঠাৎ করে জুনিয়রকে এন্টিডেট সিনিয়রিটি দিয়ে 2 বছর সিনিয়রিটি দিয়ে দেওয়া হলো। এইগুলো ডেলিভারেটলি কেউ বা কেউ করেছে। অনেকে সন্দেহ করে এইটা রয়ের পরামর্শ, ইন্ডিয়ার পরামর্শ, যে আর্মির ভিতরে সবসময় যাতে একটা ডিভিশন থাকে, সবসময় যেন একটা কেওয়াজ এবং কনফিউশন লেগে থাকে। সেই বৃহত্তর প্রজেক্ট, সেই বৃহত্তর যে স্ট্র্যাটেজি তাদের, সেই স্ট্র্যাটেজির অংশ হিসেবে তারা এই পরামর্শগুলো দেয় বলে অন্তত আমার মনে হয়। যার জন্য তারা আজকে কোর্টকে ব্যবহার করে এইটাকে আবার পুনঃপ্রবর্তন করছে। কোনো দাবি তো ওঠে নাই। যখন এই গেজেটটা পাবলিশ হলো 18 সালে, কেউ তো দাবি করে নাই। আপনি কোনো মুভমেন্ট দেখেছেন?
কোনো দেখেছেন? এভরিবডি ওয়াজ হ্যাপি। হঠাৎ করে এই ইস্যুটা আনলো কেন? আবার এই ইস্যু সামনে এনেছে এই কারণে যে মেইন ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য। মনে করেন বেনজির আজিজকে আনলো, এর ভিতরে কিছু একটা হবে, দেখবেন আরো কিছু খবর পাবে। তো ইলেকশন চলে গেল, আপনি সুন্দর করে সরকার চালাচ্ছেন, একটা বিনে ইলেকশনে একটা সরকার গঠন করে। এখন আপনি এই ইস্যুগুলা বেনজিরকে ব্যবহার করছেন, আজিজকে ব্যবহার করছেন, আরো কতজনকে ব্যবহার করছেন, সার্বিক অনেক আছে তাদেরকেও ব্যবহার করেছেন। তাদেরকে যে ব্যবহার শেষ, আপনি ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করলেন। অর্থাৎ আমার ক্ষমতা চাই, আমি সরকারে আমার থাকতে হবে। তো এইটা হলো এটা রাজনৈতিক দিক, যে এইগুলো করা হয় ভাবে 1.5 লক্ষ হোক, মানে মুক্তিযোদ্ধা 1.5 লক্ষ হোক, আর মানে যতটুকুই হোক, যত সংখ্যায় কম আর বেশি হোক, তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য 5% বা 10%, ওই পার্সেন্টটা একটু কমে আসতে পারে, কিন্তু এরকম একটা সম্মাননা দেওয়ার জন্য একটা ব্যবস্থা থাকতে পারে। না, তাদেরকে তো বিভিন্ন জায়গায় সম্মান দেওয়া হচ্ছে। এই যে ভাতা দিতেছে, তাদেরকে সামনে লিখতে হবে বীর মুক্তিযোদ্ধা। তারপরে এই মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে, এইটা নিয়ে যে একটা জালিয়াতি সৃষ্টি হয়েছে, এই যে একজন মুক্তিযোদ্ধা মন্ত্রী আছে যার বিরুদ্ধে আপনি হুমায়ুন আহমেদের একটা বইয়ের ভিতরে লেখা ছিল কি অপকর্ম করছে, এইরকম অনৈতিক লোক দিয়ে একটা মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা মন্ত্রী বানিয়েছে। এখন এটা বেচা কেনা হচ্ছে, অরিজিনাল মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়া হচ্ছে, আর যারা ম্যানেজ করতে পারছে তারা মুক্তিযোদ্ধা। এর ভিতরে পেপার পত্রিকায় বের হয়েছে অনেক শিশু মুক্তিযোদ্ধা। এর ভিতরে একটা অংশ আছে যারা স্বাধীনতা যুদ্ধের সময় যাদের বয়স ছিল 2-3 বছর। এমনকি এরকমও বের হয়েছে যে স্বাধীনতা যুদ্ধের পরে জন্মগ্রহণ করেছে, তারাও নাকি মুক্তিযোদ্ধা। তো এগুলো নিয়ে তো তদন্ত হচ্ছে না, এগুলো তো মানুষের সামনে আবিষ্কার হচ্ছে না। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটা প্রজেক্ট নিয়েছিল রাজাকারদের তালিকা করবে, রাজাকারদের তালিকা করলেন না কেন? আপনি একটা তালিকা প্রকাশ করলেন, তো সেই রাজাকার নোটের রাজাকার বাদে বাকি সবাই তো ডাইরেক্টলি ওরা ইনডাইরেক্টলি কন্ট্রিবিউট করেছে স্বাধীনতা যুদ্ধে। যে মুক্তিযোদ্ধাদেরকে এক গ্লাস পানি মানে খাওয়াইছে, অথবা একবেলা ভাত খাওয়াইছে, অথবা তার ঘরে থাকতে দিয়েছে, সেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। নোবডি ক্যান ডিনাই ইট। ক্যান এনি ফ্রিডম ফাইটার সে দ্যাট আমি এক্সট্রা বেনিফিট নেওয়ার জন্য এই দেশের স্বাধীনতা যুদ্ধে জয়েন করছি? যাদের বয়স ছিল, যাদের সামর্থ্য ছিল, এবিলিটি ছিল, জাতির স্বার্থে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তারা কখনো সেই সময় ভেবেছে যে আমি এই বেনিফিট নেবো কোনো একটা সময় 50 বছর পরে, 52 বছর পরে? আই ডোন্ট থিঙ্ক একজনও এটা ভাবে নাই, একজনও ভাবে নাই। তাইলে আপনি এটা কেন করছেন? এটা তো সমাজ বিভক্তি করছেন আপনি। এখন মুক্তিযোদ্ধা যারা যারা সূর্য সন্ধ্যা, যারা সম্মানিত মানুষ, তাদেরকে মানুষ এখন মানে কৃপার চোখে দেখবে যে দেখেন এই লোকটা এই ভাতা খায়, এই লোকটা এই কোটার মাধ্যমে হয়েছে। এগুলো সমাজকে বিভক্তি করার গ্র্যান্ড স্ট্র্যাটেজি ইন্ডিয়ার। সেই জায়গা সেই হিসেবে তারা নিচ্ছে, যেখানে কোনো ডিমান্ড ছিল না, কেউ দাবি করে নাই, কোনো আন্দোলন হয় নাই, সংসদে আলোচনা হয় নাই, হঠাৎ করে একটা রায় হয়ে গেল 30%। ইজ ইট আনরিজনেবল? আমি তো ব্যক্তিগত ইটস আনরিজনেবল। আচ্ছা ঠিক আছে, রাখতে হয়, আপনি 5% রাখতে পারেন, 10% রাখতে পারেন। তো এটা তো ভেরি আনরিজনেবল যে 2 লক্ষ পরিবারের জন্য আপনি 30% জব আপনি কোটা রাখবেন। এইটা তো স্বাধীনতা যুদ্ধের যে এই যে 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 স্পিরিট যেটা বলে, চেতনা যেটা বলে, মানে চেতনা তো আওয়ামী লীগ অন্যভাবে ব্যবহার করে। তাদের চেতনা হলো লুটপাট, মানে মানি লন্ডারিং, অপশাসন, দুঃশাসন, এইগুলো তাদের চেতনা। কিন্তু মূল চেতনা যে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ, মানবাধিকার, সৌম্য এবং সমতা, সেই মূল স্পিরিটের সাথে তো এটা যায় না। তাহলে তো আপনার সংবিধান সংশোধন করতে, এইটা আমি মনে করি যে জনগণ এইভাবে দেখে, বা স্যার যে ব্যাখ্যা দেয়, ইট ইজ আপ টু হিম, দিস ইজ হিজ সাবজেক্টিভ অ্যাপ্রোচ। তার ওপিনিয়ন থাকতে পারে, আই অনার হিজ ওপিনিয়ন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ।